আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনি। সে এক দণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিক্ষা করতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করেছিল। তারপর থেকেই যতক্ষণ সে জেগে থাকে সে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা একদম পারি না। মিনি চুপ করে থাকলেই কেমন অস্বাভাবিক লাগে। তা আমার বেশিক্ষণ কিন্তু সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথন অধিকতর উৎসাহের সাথে চলে। সকালবেলায় আমার নভেলের ৭৫ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে আরম্ভ করলো। বাবা, রামদয়াল দারোয়ান না কাককে কৌয়া বলছিল, ও কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান প্রদান করতে প্রবৃত্ত হওয়ার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি নাকি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো মা, ভোলাটা কি মিথ্যেটাই না বলতে থাকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, বাবা, মা তোমার কি হয়? মনে মনে বললাম, শালিকা। মুখে বললাম, মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ আছে মা। সে তখন আমার লেখবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করলো। আমার ৭৫ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা দেখে জানলার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলে ঢালা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে যাচ্ছিলেন। कबूल से आया कबूली वाला, अखरोट अनार साथ लाया, ঝোলার ভেতর আছে রাখা তোমাদের জন্য প্যার সারা। তাকে দেখে আমার কন্যারত্নের কিরূপ ভাবুদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে, আর আমার ৭৫ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমন কাবুলিওয়ালা হেসে মুখ ফেরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতন ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হবে না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমলুক ভয় ভেঙে দেওয়ার অভিপ্রায় তাকে অন্তঃপুর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্নিগ্ধ নেত্রে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির ভেতর থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেলে সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল। কিছুদিন পর একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি থেকে বেরোবার সময় দেখি আমার কন্যাটি দরজার নিকট বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের সামনে বসে সহাস্য মুখে তার কথা শুনছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত ওই দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির 5বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিচ্ছ? অমন আর দিও না।
বলে পকেট থেকে একটা আধুলি নিয়ে তাকে দিলাম। সে অসংকোচে আদুলি গ্রহণ করে ঝুলিতে পড়ল। বাড়িতে ফিরে এসে দেখি সেই আদুলিটি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনা স্বরে মিনিকে জিজ্ঞাসা করছেন, তুই এই আধুলি কোথায় পেলি? ওই যে কাবুলিওয়ালা আছে না, ও দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি কান্নার উপক্রম করে বলল, আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সাথে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুই বন্ধুর মধ্যে গুটিকত বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যত রহমতকে দেখা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভেতর কি আছে গো? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর দিত, ঝোলার ভেতর কি আছে জানো খুকি? হাতি আছে, হাতি। অর্থাৎ তার ঝুলির ভেতরে যে একটা হস্তি আছে, এইটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাস উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করত। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমারও না বেশ ভালো লাগতো। ওদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খুকি, তুমি কখনো শ্বশুরবাড়ি যাবে না। বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত খুবই পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বাইরে যেতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ প্রকৃতি যে আমার কোনটুকু ছেড়ে একবার বেরোতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুই ধারে বন্ধুর দুর্গম্য দগ্ধ রক্তবর্ণ উচ্চগিরির শ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উটের শ্রেণী চলছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটের পরে, কেউ বা পদব্রজে, কারোর হাতে বর্ষা, কারোর হাতে সেকেলে চোখসি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়াপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়ে যায়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করতেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকত প্রশ্ন করলেন, কখন কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসার প্রচলন নেই? একজন প্রকাণ্ড কাবুলের পক্ষে কি একটা ছোট্ট মেয়েকে চুরি করে নিয়ে যাওয়া একদমই অসম্ভব?
আমাকে মানতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়, এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে সত্যি মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় বড় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার পূর্বে আজ 2-3 দিন হলো শীতটা খুবই কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিকার পড়ে আছে। জানলা ভেদ করে সকালে রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতঃভ্রমণ সমাপ্ত করে প্রায় সকলে ঘরে ফিরে আসছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহাড়াওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহাড়াওয়ালার হাতে রক্তাক্ত ছোঁড়া। আমি দরজার বাইরে গিয়ে পাহাড়ওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। কিয়দংশ তার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধার করেছে। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তা নিয়েই বচসা করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সে মিথ্যেবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় মিনি ঘর থেকে বেরিয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা আজ হতে পারল না। মিনি তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? রহমত হেসে বলল, হ্যাঁ খুকি, সেখানেই যাচ্ছে। সে দেখলে উত্তরটা মিনির হাস্যজনক মনে হলো না। তখন হাত দেখিয়ে বলল, শ্বশুরকে তো মেরেই দিতাম, কিন্তু হাত তো বাঁধা আছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে চির অভ্যেস মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করে বর্ষ যাপন করছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হয়ে প্রথমে নবীন বন্ধুদের সাথে সখ্য স্থাপন করল। পরে ক্রমে যত তার বয়স বাড়তে লাগলো, ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। এমনকি এখন তার বাবা লেখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সাথে এক প্রকার আড়ি করেছি। কত বছর কেটে গেল। আর একটা শরৎকাল এসেছে। আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যে তার বিয়ে হবে। কৈলাস বাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে প্রতিগৃহে যাত্রা করবে। প্রভাতটি অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ হতে না হতেই সানাই বাজছে।
সে বাঁশি যেন আমার বুকের পরের হাড়ের মধ্যে দিয়ে কাঁদতে কাঁদতে পাচ্ছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সাথে সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠুংঠাং শব্দ উঠছে। হাঁকটাকে সীমা নেই। আমি আমার লেখবার ঘরে বসে হিসেবপত্র দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুলও নেই, তার শরীরে পূর্বের মতন সে তেজও নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনতে পারলাম। বললাম, কি রহমত, কবে আসলে? কাল সন্ধ্যেবেলা জেল থেকে রিহা পেয়েছি। কথাটা শুনেই কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। একে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছে করতে লাগলো আজকের এই শুভ দিনে লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনে সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে একটু ইতস্তত করে বলল, বাবুজি, খুকিকে একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা করে ছুটে আসবে, আর তাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরনো হাস্যালাপের কোনো রূপান্তর হবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিল। তার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা করতে পারবে না। সে যেন একটু ক্ষুণ্ণ হলো, স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। তারপরে বাবু সেলাম বলে সে বেরিয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। ভাবছিলাম তাকে ফিরে ডাকি। এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে। কাছে এসে বলল, খুকির জন্য আঙুর আর কিশমিশ এনেছিলাম, দয়া করে ওকে দিয়ে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল, বলল, আপনার বহুত দয়া আমার চিরকাল মনে থাকবে, দয়া করে আমাকে পয়সা দিবেন না। বাবুজি, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তো ওরই মুখ মনে করে তোমার খুকির জন্য মেওয়া নিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না। এই বলে সে তার মস্ত ঢিলা জামাটার ভেতরে হাত দিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বার করলো। বহু সযত্নে ভাঁজ খুলে দু হাতে আমার টেবিলের ওপরে মেলে ধরল। দেখলাম কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুঁসো মেখে কাগজের ওপরে তার চিহ্ন ধরা আছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করে রাখে। দেখে আমার চোখ ছলছল করে আসলো। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে, আমিও সে। সেও পিতা, আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনীর ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর থেকে ডেকে পাঠালাম। অন্তঃপুরে এতে অনেক আপত্তি উঠল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দনাকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরনো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে।
এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরে দাঁড়ালো। কাবলিওয়ালার সাথে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজতে লাগলো। রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। আমি একখানি নোট নিয়ে তাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। গড়ের বাদ্যও আসলো না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলো। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল।